সরকারি বিধিনিষেধ না মেনে তারা বিভিন্নভাবে গাছ টাছ কেটে উজাড় করে ফেলতেছে বন জঙ্গল, এদেরকে ইয়া করতে হবে। ব্যারিস্টার সুমন সেদিন একটা লাইভে দেখলাম আমাদের রাজবাড়িতে এসে বা কোথাও কোনো একটা জায়গা থেকে, ও সরি, ইউএসএ গিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে থেকে সে বলতেছে যে আমি মানে সে আর কি যে অঞ্চলের চুনারুঘাট আর হচ্ছে মাধবপুর, চুনারুঘাট আর মাধবপুর যে অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বাংলাদেশের জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে, রিজার্ভ ফরেস্ট যেগুলোকে বলে আর কি, গভর্নমেন্ট থেকে রিজার্ভ করে রাখছে এগুলা, এখান থেকে গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। তার সে একজন এমপি মানুষ, সেই বলতেছে যে তার অঞ্চল থেকে এই ধরনের রিজার্ভ ফরেস্ট থেকে গাছ কেটে ফেলা হচ্ছে এবং বিভিন্ন ভাবে দস্যুরা এইসব গাছ কেটে ফেলছে। তো আসসালামু আলাইকুম। বিশ্বের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এর সাথে বাংলাদেশের যে তাপমাত্রা, এটারও খুব বাজে পরিবেশ। বিগত বেশ কয়েক বছর যাবৎ গরমের পরিমাণ বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছি আমরা। দুবাই, যেটা হচ্ছে মরুর দেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, এইসব দেশে কখনো বৃষ্টিপাত হয়নি। এসব দেশে দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি, অনাবৃষ্টি, ভেসে যাচ্ছে এসব শহরের যে অলিগলি রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, বিমানবন্দর সব। এখানে বাংলাদেশের মতো দেশ, সবুজ শ্যামলা, শস্য সুফলা, সুন্দর একটি দেশ, ষড়ঋতুর দেশ, এই দেশে দেখা যাচ্ছে কি, কি দেখতে পাচ্ছি আমরা? এত পরিমাণে গরম বৃদ্ধি পাইছে যে কি বলবো, দুপুরে 11টা, 10টা, 10:30, 11টার পর রাস্তায় হাঁটার মতো অবস্থা থাকে না। উপর থেকে তো রোদের হিট, সেই সাথে যে রাস্তার যে পিচ, এই পিচ থেকে এমন গরম নির্গত হয় যে মানে অসহনীয় গরম। আপনি গাড়িতে চড়ে যাবেন, এত পরিমাণে গরম বাতাস, যেটা আপনি সহ্য করতে পারবেন না খুব সহজে। বিশেষ করে বাচ্চা কাচ্চা যারা রয়েছে, শিশু যারা রয়েছে, এদের জন্য, এবং যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ রয়েছে, এদের জন্য তো খুবই বাজে পরিবেশ। এইসব পরিবেশের জন্য দায়ী কারা? আমরাই তো। এসব পরিবেশ এর যে প্রভাবে হয়েছে, এটা তো আমাদেরই দূষণের কারণে হয়েছে। তো যাই হোক, এটা বড় ব্যাপার না, যেটা করে ফেলছি এটা তো করেই ফেলছি, এটা তো আর বলে লাভ নেই। এখন যেটা করতে হবে এটাই হচ্ছে বলার ব্যাপার। আমাদের সবাইকে একটু সচেতন হইতে হবে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো করার সেটা করতে হবে। আমাদের এই যে বর্তমান ওয়েদার জনিত কারণে আমরা যে সমস্যাগুলো ফেস করছি, এগুলো সাময়িক সমাধানে আসতে হবে। যখন প্রচন্ড গরম থাকবে দিনের বেলায়, বাইরে বেশি একটা ঘোরাঘুরি করা যাবে না, অতি রোদে বেশি সময় কাটানো যাবে না। যারা মাঠে কাজ করে বা যারা ফিল্ডে কাজ করে, এদের জন্য খুব বাজে পরিবেশ। এরা কি করবে? এদের জন্য আসলে কি করার আছে? এদের তো কাজ করতে হবে, নাহলে তো এরা মাস শেষে মাইনে পাবে না। মাইনে না পাইলে তো পরিবার চলবে না। তো এদেরকেও বিশেষ একটা ব্যাপার মেনটেন করতে হবে। এদের স্বাস্থ্যের দিক খেয়াল রাখতে হলে অবশ্যই এদের ঘন ঘন পানি পান করতে হবে। একটানা বেশিক্ষণ রোদে থাকা যাবে না। যারা কৃষি কাজ করে, এদের তো সবসময় মাঠেই থাকতে হয়, এরা কিভাবে ছায়ায় থাকবে? এদের জন্য ছাতির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে কালো রঙের যে ছাতিগুলো আছে, এই ছাতি ব্যবহার করতে হবে মাঝে মধ্যে। এবং অতিরিক্ত যদি শরীর ঘেমে যায়, তাহলে অতিরিক্ত পানি পান করতে হবে, সেই সাথে স্যালাইন খাইতে হবে পর্যাপ্ত পরিমাণে। আবার বেশি স্যালাইন খাওয়া কিন্তু খুব একটা ভালো না, খেয়াল রাখতে হবে সব বিষয়গুলোই। আর এই যে যারা স্টুডেন্ট আছে, স্কুল কলেজ তো এখন বন্ধ, 7 দিন আরো বাড়াইছে স্কুল কলেজের ছুটি, ভালো করছে, কিন্তু এদের দিকেও খেয়াল রাখতে হবে। টিচারদেরও উচিত এদেরকে সচেতন করা, কিভাবে এই গরমে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি। টিচারদের উচিত এই যে যারা ক্লাস করে স্কুলের যে কোমলমতি শিশু যারা, এদেরকে নিয়মিত যে পানি পান করার যে ব্যাপারটা, বা অতিরিক্ত গরমের মধ্যে বেশি বেশি পানি পান করার জন্য এদেরকে উৎসাহিত করতে হবে। মাঝে মধ্যে যখন অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসে লোডশেডিং চলছে, দীর্ঘ সময় যাবত ক্লাস করছে, টিচারদের খেয়াল রাখতে হবে কোনো শিশুর কোনো সমস্যা হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা আমি আমি অলমোস্ট এক যুগের বেশি স্কুল ছেড়েছি, তখনও দেখেছি ওই সময় এত তো বাজে পরিবেশ ছিল না। তখন দেখেছি স্কুলে অনেক সময় ক্লাস করতে গিয়ে কোনো একটা গ্রীষ্মকালে কোনো একটা ছেলে হুট করে ইয়া হয়ে গেছে, ফিট হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে। এখনো যে ওয়েদার, এখন তো আরো বাজে পরিবেশ হওয়ার কথা। যাই হোক, এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের বর্তমান পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে অবশ্যই এই আমাদের পথঘাটে বেরোনোর সময় ছাতা ব্যবহার করতে হবে, অতিরিক্ত পানি পান করতে হবে, ছায়াময় জায়গায় বেশি থাকতে হবে।
আর যে ব্যাপারগুলো বললাম এগুলা টুকটাক মেনটেন করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটার দীর্ঘকালীন যে সমাধান, এটাই আসতে হলে আমাদের গাছ রোপণ করতে হবে। এবং বৃক্ষ রোপণ করতে তো হবেই, এর সাথে যারা কোনো কারণ ছাড়াই কিছু টাকার জন্য গাছ বিক্রি করে দিচ্ছে, কেটে ফেলছে, এদেরকে আটকাতে হবে। বিভিন্ন বন কেটে বাংলাদেশের অনেক বন অঞ্চল আছে যেখানে বনদস্যুরা অনবরত গাছ কেটে ফেলছে। সরকারি বিধিনিষেধ না মেনে তারা বিভিন্নভাবে গাছ টাছ কেটে উজাড় করে ফেলতেছে বন জঙ্গল। এদেরকে ইয়া করতে হবে। ব্যারিস্টার সুমন সেদিন একটা লাইভে দেখলাম আমাদের রাজবাড়িতে এসে, বা কোথাও কোনো একটা জায়গা থেকে, ও সরি, ইউএসএ গিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে থেকে সে বলতেছে যে আমি, মানে সে আর কি যে অঞ্চলের চুনারুঘাট আর হচ্ছে মাধবপুর, চুনারুঘাট আর মাধবপুর যে অঞ্চলটা খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বাংলাদেশের জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে, রিজার্ভ ফরেস্ট যেগুলোকে বলে আর কি, গভর্নমেন্ট থেকে রিজার্ভ করে রাখছে এগুলা, এখান থেকে গাছ কাটা সম্পূর্ণ নিষেধ। তার, সে একজন এমপি মানুষ, সেই বলতেছে যে তার অঞ্চল থেকে এই ধরনের রিজার্ভ ফরেস্ট থেকে গাছ কেটে ফেলা হচ্ছে এবং বিভিন্নভাবে দস্যুরা এইসব গাছ কেটে ফেলছে। তো তিনি নিজে এমপি হয়ে এগুলা বলতেছে, অথচ তার ইনস্ট্যান্টলি এগুলা রোধ করার কোনো ওয়ে নাই, সে নিজে স্বীকার করতেছে। ঠিক আছে, সে সদিচ্ছা প্রকাশ করছে এগুলো আটকানোর। তো যাই হোক, আমাদের ব্যক্তিগত যে জায়গা, নিজেদের যে জায়গা, এই জায়গা থেকে সচেতন হইতে হবে যাতে আমরা দ্রুত সময়ের মধ্যে এই ধরনের ব্যাপারগুলা থেকে আমরা সরে আসতে পারি, বা এই যে গাছ মাছ হোয়াট এভার লাগাই বা কাটা বন্ধ করতে পারি। তো আসলে কথা বললে অনেক কথা চলে আসে, সংক্ষেপে বলতে হবে যাই বলি, কারণ আপনাদেরও সময় কম। এত সময় কারো কাছে নাই যে একটা মানুষের ভিডিও এত সময় যাবত কেউ শুনবে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার সময়, টিকটক এবং রিলসের যুগে। যাই হোক, ধন্যবাদ যারা এ পর্যন্ত শুনেছেন, ধন্যবাদ সবাইকে।